ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা শিখব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কিভাবে পজিটিভ সেন্টেন্স ও অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা হ্যাঁবাচক বাক্য, নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নসূচক বাক্য তৈরি করা যায়। কখনো ভার্বের সঙ্গে এস বা ইয়েস ফর্ম ব্যবহার করা, এছাড়া ডু কখনো মেন ভার্ব বা কখনো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করে কিভাবে সেন্টেন্স বানানো যায়, এই সমস্ত কিছু শিখব এই ভিডিওতে। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে তোমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে সহজে ইংলিশে বাক্য তৈরি করতে পারবে। তাহলে চলো শুরু করা যাক। স্ক্রিনে দেখো, আমি দুটি সেন্টেন্স লিখে রেখেছি। একটি হলো আমি ভাত খাই, অপরটি হলো আমি নদীতে সাঁতার কাটি। যদি এর ট্রান্সলেট করি, আমি জন্য আই, ভাতের জন্য রাইস, খাইয়ের জন্য ইট। অপর সেন্টেন্সটি আমির জন্য আই, নদীতে রিভার, সাঁতার কাটি সুইম। বাংলায় গঠন এইরকমভাবেই হয়। বাংলায় প্রথমে সাবজেক্ট কর্তা, তারপর অবজেক্ট কর্ম, তারপর ভাব হচ্ছে ক্রিয়া। যদি এইভাবে সেন্টেন্স গঠন করা যেত তাহলে ইংলিশ সেন্টেন্স তৈরি করতে কোনো অসুবিধা হতো না। কিন্তু বাংলা যেভাবে সেন্টেন্স গঠন হয়, ইংলিশটা সম্পূর্ণ আলাদা। ইংলিশে সেন্টেন্স গঠন করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। আমি ভাত খাই, আমি নদীতে সাঁতার কাটি। আমি ভাত খাই এই সেন্টেন্সেতে আমি জন্য আই, ইট ভার্ব, রাইস খাই। তাহলে দেখলে বাংলায় আর ইংলিশেতে সম্পূর্ণ আলাদা। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। বাংলায় কি হচ্ছিল, প্রথমে সাবজেক্ট, তারপর অবজেক্ট, তারপর ভার্ব। একটি সেন্টেন্স লিখতে গেলে তোমাদের প্রধানত তিনটি বিষয়ের উপর নজর দিতে হবে। এক, কর্তা সাবজেক্ট। দুই, ক্রিয়া ভার্ব। তিন, কর্ম অবজেক্ট। কর্তা বা সাবজেক্ট কাকে বলবো? যে কাজ করে তাকে কর্তা বলে। এই সেন্টেন্সে দেখো, আমি ভাত খাই, আমি কাজটা করছি, আমি সাবজেক্ট বা কর্তা। বা ভার্ব কাকে বলবো? কর্তা যা করে তা ক্রিয়া ক্রিয়া বলে। এই সেন্টেন্সে দেখো, আমি ভাত খাই, খাওয়া কাজটা আমি করছি, তাই ইট ক্রিয়া বা ভার্ব। কর্ম বা অবজেক্ট কিভাবে বুঝবো? ক্রিয়া বা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম বলে। এই সেন্টেন্সে দেখো, কি খাই? ভাত খাই। ভাত হলো কর্ম বা অবজেক্ট। বা দেখো, আমি নদীতে সাঁতার কাটি, আমি সাবজেক্ট, সাঁতার কাটা ভার্ব, কি করি? সাঁতার কাটি। তাহলে বুঝতে পারলে যে কাজ করে তাকে সাবজেক্ট বা কর্তা বলে। কর্তা যা করে তাকে ক্রিয়া বা ক্রিয়াপদ বা ভার্ব
বলে। ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে কর্ম বলে। এই সেন্টেন্সে দেখো, আমি ভাত খাই। আমি সাবজেক্ট, কি কাজ করছি? খাওয়া কাজটা করছি। ইট, কি খাচ্ছি? ভাত খাচ্ছি। অবজেক্ট, রাইস। দ্বিতীয় সেন্টেন্স দেখো, আমি নদীতে সাঁতার কাটি। আমি সাবজেক্ট, সাঁতার কাটি সুইম, ভাব নদীতে, ইন দ্য রিভার, অবজেক্ট। তাহলে তোমরা বুঝতে পারলে এটা ইংলিশে সেন্টেন্স তৈরি করতে গেলে প্রথমে সাবজেক্ট, তারপর ভাব, তারপর অবজেক্ট বসাতে হয়। ইংলিশে একটা সেন্টেন্স লিখতে গেলে তোমাদের কিছু বিষয় জানতে হবে। এক, নাউন বা প্রোনাউন কি। দুই, ভাব কি। আর 3 নম্বর, যে এই সেন্টেন্সগুলো যে স্ক্রিনে দেখছো, এটা কোন টেন্সে আছে বা কোন সময়কার কথা বলা হচ্ছে। তাহলে চলো একে একে শিখি। নাউন বা প্রোনাউন কি। নাউন কাকে বলবো? যে সমস্ত ওয়ার্ডগুলি কোনো বস্তু, ব্যক্তি, শ্রেণী, সমষ্টি, উপাদান এবং গুণ বা দোষকে বোঝায়, তাদের নাম করে। এই ধরনের যাবতীয় নামসূচক ওয়ার্ডকে ইংরেজিতে নাউন বলা হয়। এক কথায় যে সমস্ত জিনিসের নাম দেওয়া যায় তাদেরকে নাউন বলে চিহ্নিত করা হয়। যেমন বয়, বালক, নাউন। চিরুনি, নাউন। ছাগল একটা নাউন। টেবিল, গরু, বাড়ি, সিংহ, বই, ছবি, জল, লোহা, রূপো, চিনি, দুধ, তেল, ব্রোঞ্জ, ঝাঁক, বিচারগত গোষ্ঠী ইত্যাদি আমরা নাউন বলে জানি। এক কথায় যে সমস্ত জিনিসের নাম দেওয়া যায় তাদেরকে নাউন বলে। প্রোনাউন কাকে বলবো? যখন কোনো নাউন কে বারবার ব্যবহার না করে তাকেই বোঝাবার জন্য তার জায়গায় অন্য একটি ওয়ার্ড ব্যবহার করি তাকে প্রোনাউন বলি। যেমন আমি, আমরা, ফার্স্ট পার্সন। আমি, আমরা ফার্স্ট পার্সন প্রোনাউন। সেকেন্ড পার্সন প্রোনাউন তুমি, তোমরা, সেকেন্ড পার্সন প্রোনাউন। থার্ড পার্সন প্রোনাউন হি, সি, ইট, যে কোনো একজনের নাম বোঝালে থার্ড পার্সন প্রোনাউন বলবো। ভাব কাকে বলবো? ইংরেজিতে সেন্টেন্স তৈরি করতে গেলে ভাব বা ক্রিয়া পদ ছাড়া কোনো ইংরেজি বাক্য গঠন হয় না। ভাবকে দেখো আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, মেন ভাব। দুই, অক্সিলারি ভাব। মেন ভাবকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এক, ট্রানজিটিভ ভাব বা ইনট্রানজিটিভ, রেগুলার অ্যান্ড ইরেগুলার, ফাইনাইট অ্যান্ড নন ফাইনাইট। অক্সিলারি ভাবকে দুভাগে ভাগ করা যায়। এক, মডাল ভাব। দুই, হেল্পিং ভাব বা প্রাইমারি অক্সিলারি। হেল্পিং ভাব কোনগুলো? am, is, are, was, were, have, has, had, will, do, does, did. মডাল অক্সিলারি ভাব, মডাল ভাব can, could, shall, should, will, would, may, might, must. এখন আমরা শিখব হেল্পিং ভাব বা প্রাইমারি অক্সিলারি ভাব। আর এখানে মেন ভাবের থেকে রেগুলার অ্যান্ড ইরেগুলার ভাব বা যেটা আমরা বলি অ্যাকশন ভাব, যে কোনো কিছু অ্যাকশন ঘটছে, যাওয়া, আসা, খাওয়া ইত্যাদি। টেন্স কথাটির অর্থ ক্রিয়ার কাল। ক্রিয়াটি কখন ঘটেছে?
বা কখন ঘটেছিল বা কখন ঘটবে, এই বিষয়গুলি আমরা জানতে পারি ক্রিয়া কালের উপর নির্ভর করে। টেন্সকে আমরা সাধারণত তিনটি ভাগে ভাগ করতে পারি। এক, প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, দুই, পাস্ট টেন্স অতীতকাল, তিন, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এই তিনটি টেন্সকে আবার চার ভাগে ভাগ করা যায়। এক, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দুই, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তিন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, চার, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এগুলো হলো প্রেজেন্ট এগুলো হলো প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ। পাস্ট টেন্স অতীতকালেও চারটে ভাগ আছে, ফিউচার টেন্সের বা ভবিষ্যৎকালেরও একইভাবে চারটে ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কাকে বলে? বর্তমানকালে কোনো কাজ যদি অনির্দিষ্ট সময় হয় বা হইয়া থাকে, অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্য বোঝায়, বা সাধারণভাবে যাই বা গিয়ে থাকি, করি বা করে থাকি, ঘুমোই বা ঘুমিয়ে থাকি, দৌড়ই বা দৌড়িয়ে থাকি ইত্যাদি ইত্যাদি ধরনের, বা কোনো আসন্ন ঘটনা বা কোনো ঐতিহাসিক ঘটনার জীবন্ত বিবরণে সাধারণ বর্তমানকালের ব্যবহার করা হয়। যে কাজ পূর্ব পরিকল্পিত এবং নিশ্চিত ঘটবে, সেখানেও ফিউচার টেন্সের ভবিষ্যৎকালের জায়গায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ব্যবহার করতে পারি। উদাহরণ যেমন দেখো, তুমি সকাল থেকে রাত্রে শোবার আগে পর্যন্ত দৈনন্দিন জীবনে যে কাজ করো তাকে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বাক্য বা সেন্টেন্স তৈরি করতে পারি। যেমন, আমি স্কুলে যাই, রমেন ভাত খায়, সে সাঁতার দেয়, আমি স্নান করি, সূর্য কিরণ দেয়, কাকগুলি কা কা করে, পাখিরা কিচিরমিচির করে, বাতাস বয়, তিনি রোজ সকালে চা খান, আকাশে নক্ষত্র মিটমিট করে, শিশুরা ঘুমোয়, পাখিরা আকাশে ওড়ে, রাত্রিরে কুকুর ঘেউ ঘেউ করে, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, চাঁদ রাত্রির কিরণ দেয়, ছাত্ররা খুব পড়ে, বা সে খুব ভালো নাচে, বা অরিন ভালো ছবি আঁকে ইত্যাদি আমরা এক্সাম্পল নিতে পারি। আমি কতগুলো সেন্টেন্স লিখে রেখেছি। আমি কাজটা করি, আমরা ক্রিকেট খেলি, সোমা ভালো গান গায়, সুচিত্রা বই পড়ে, বিজয় কারখানায় কাজ করে, ছেলেরা বিকেলে ফুটবল খেলে, তারা প্রত্যহ এখানে আসে, যাত্রীরা ট্রেনে লুডো খেলে, বাবা বাজারে যান, তুমি সকালে দৌড়াও, সেতুর নিচ দিয়ে নদী বয়ে যায়, শিশুরা আম পছন্দ করে, পাখিরা গাছে বাসা বাঁধে, আমরা মাংস খাই, আমি দুপুরে ঘুমাই, সে জোরে হাঁটে, আমরা প্রতিদিন সকালে বাস ধরি, 0°C তাপমাত্রায় জল জমে যায়। এই সেন্টেন্সগুলিতে দেখো কোনো না কোনো অভ্যাসগত কাজ বোঝাচ্ছে বা চিরন্তন সত্য বোঝায়। যেমন 0°C তাপমাত্রায় জল জমে যায়, সেতুর নিচ দিয়ে নদী বয়ে যায়। আমরা এই সেন্টেন্সগুলো একটা একটা করে ট্রান্সলেট করব, কিভাবে নেগেটিভ করা যায়, কিভাবে ইন্টারোগেটিভ বা প্রশ্ন করা যায়। চলো শুরু করা যাক। আমরা মাংস খাই, এই সেন্টেন্সে দেখো আমাদের অভ্যাসকে বোঝাচ্ছে মাংস খাওয়া। এর গঠন বা স্ট্রাকচার হবে সাবজেক্ট, মেন ভার্ব,
সঙ্গে এস বা ইয়েস প্লাস অবজেক্ট প্লাস আদার্স। মেন ভার্বের সঙ্গে এস বা ইয়েস তখন যোগ হবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। এই সেন্টেন্সে দেখো, আমরা মাংস খাই, উই ইট মিট। উই ফার্স্ট উই হচ্ছে আমরা ফার্স্ট পারসন প্রোনাউন, ইট ভার্ব আর মিট মাংস খাই। এখানে এস বাই এস যোগ হয়নি, কারণ এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না বলে এখানে ভার্বের মূল ফর্ম বা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম যেটা বলি এখানে ব্যবহার করা হয়েছে। তুমি সকালে দৌড়াও, এই সেন্টেন্সে দেখো অভ্যাসের কথা বোঝানো হয়েছে। ইউ রান ইন দ্য মর্নিং। এই সেন্টেন্সে তুমি ইউ সেকেন্ড পারসন প্রোনাউন, রান দৌড়ানো ভার্ব, সকালে ইন দ্য মর্নিং, মর্নিং এর আগে ইন প্রিপোজিশন বসানো হয়েছে। এখানেও দেখো সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট, মেন ভার্বের সঙ্গে ইএস এস বা ইএস যুক্ত হয়নি, কেননা সাবজেক্ট সেকেন্ড পারসন প্রোনাউন, সেই জন্যে মেন ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত হয়নি। বাবা বাজারে যান, বাবা লিখতে পারি বা ফাদারও লিখতে পারি। গোস টু মার্কেট, এখানে সাবজেক্ট মেন ভার্বের সঙ্গে ইএস যোগ হয়েছে, আর কোথাও যাওয়া আসা হলে তার আগে টু বসাতে হয়। এই এই সেন্টেন্সে বাবা বা ফাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিসেবে বসেছে। গো ভার্বের পাঁচটা রূপ হয়, গো, ওয়েন্ট, গান, গোয়িং আর গোস। আমরা এস বা ইএস ফর্ম এখানে বসিয়েছি। কোথাও যাওয়া বা আসা হলে তার আগে টু বসে, আর বাজারের জন্য মার্কেট। তাহলে বুঝতে পারলে সাবজেক্ট প্লাস মেন ভার্ব, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মেন ভার্বের সঙ্গে এস বা ইএস ফর্ম যোগ হবে প্লাস অবজেক্ট প্লাস আদার কমপ্লিমেন্ট। পরের সেন্টেন্স দেখি, সে জোরে হাঁটে, হি ওয়াক ফাস্ট। এখানে হি হি সে, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্যে ভার্বের সঙ্গে এর যোগ হয়েছে। ফাস্ট হাঁটে, ফাস্ট হাঁটে, জোরে হাঁটে। তাহলে কি দেখলাম আমরা, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস ফর্ম যোগ হয়, তারপর অবজেক্ট প্লাস সেন্টেন্সে যদি অন্য কিছু তথ্য থাকে সেগুলি শেষে বসে। পরের সেন্টেন্স, আমরা প্রতিদিন সকালে বাস ধরি। আমরা উই ধরা ক্যাচ দ্য বাস এভরি মর্নিং। কি হলো, সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। এখানে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এস বা ইএস যোগ হয়নি। আমরা প্রতিদিন সকালে বাস ধরি, এই সেন্টেন্সে সাবজেক্ট ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সেই জন্যতে ক্যাচ হয়েছে।
এস বাই এস ফর্ম হয়নি, উই ফার্স্ট পারসন প্লুরাল ফর্ম। পরের সেন্টেন্স, তারা প্রত্যহ এখানে আসে বা প্রতিদিন এখানে আসে। দে কাম হেয়ার এভরিডে। এই সেন্টেন্সে দেখো দে থার্ড পারসন প্লুরাল নাম্বার বা প্রোনাউন। এই সেন্টেন্সে দেখো আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। আমি ফার্স্ট পারসন প্রোনাউন করা, ডু কাজটি, কাজটা আমি নির্দিষ্ট করে বলছি দ্য ওয়ার্ক। এটা এইভাবে হতে পারে, যদি আমি বলি আমি কাজ করি, তাহলে কি হবে? আমি আই কাজ করা ওয়ার্ক, আমি কাজ করি। কিন্তু এই সেন্টেন্সে যদি দেখো আমি কাজটি করি, তাই আই ডু দ্য ওয়ার্ক। পরের সেন্টেন্স দেখি, সোমা ভালো গান গায়। সোমার একটা অভ্যাস, তার ভালো গান গায়, তাহলে এটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। পরের সেন্টেন্স, গ্রীষ্মের তাপের জন্য গাড়িতে আগুন ধরে যায়। কি হবে? দ্য কার ক্যাচেস ফায়ার ফর সামার হিট। এখানে ক্যাচেস হয়েছে, এস বা এর যোগ হয়েছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই সেন্টেন্সটা অবশ্যই প্রাকৃতিক ঘটনা, চিরন্তন সত্য। তোমরা দেখেছো কয়েকদিন আগে 43-44 ডিগ্রি, তার কোনো কারণে গায়েতে আগুন লেগে যায়, তো সেহেতু এটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বলতে পারি। আমরা পজিটিভ সেন্টেন্স শিখলাম, এইবার কিছু নেগেটিভ বা নার্থক সূচক বা না সূচক বাক্য, ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বা প্রশ্নসূচক বাক্য আমরা শিখব। কিছু সেন্টেন্স নিয়েছি, দেখো আগে যেগুলো আমরা পজিটিভ সেন্টেন্সগুলো নিয়েছিলাম সেইগুলো দিয়ে আমরা নেগেটিভ বা ইন্টারোগেটিভ তৈরি করব, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। প্রথম সেন্টেন্স নিয়েছি নেগেটিভের জন্য, আমি কাজটি করি না। এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে আমি এই কাজটা করি না। আই ডু নট ডু দ্য ওয়ার্ক। এখানে আমি ডু নট নিয়ে এসছি, ডু নট হচ্ছে অক্সিলারি ভার্ব, আর সেকেন্ড ডু হচ্ছে মেন ভার্ব, আর দ্য ওয়ার্ক কাজটি। আমরা দেখেছি পজিটিভ সেন্টেন্স তৈরি করার সময় কোনো অক্সিলারি ভার্বের সাহায্য ছাড়া আমরা ভার্বের সঙ্গে এস বা ইএস ফর্ম যোগ করে সেন্টেন্স তৈরি করেছি। কিন্তু নেগেটিভ তৈরি করার সময় আমাদের একটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব নিয়ে আসতে হয়। আমি কাজটি করি না, এই সেন্টেন্সে আমি ফার্স্ট পারসন প্রোনাউন ডু নট নিয়ে এসছি, ডুটা নিয়ে এখানে নেওয়া হয়েছে ডু ভার্ব বা ডু ডাজ ডিড। এখানে নেওয়া হয়েছে আমি যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, তার জন্য ডু, নেগেটিভ করার জন্য নট, আর এখানে ডু ব্যবহার করা হচ্ছে করি। করি হচ্ছে মেন ভার্ব, ডু মানে করি। আর দ্য ওয়ার্ক, আমি কাজটি করি না, আই ডু নট ডু দ্য ওয়ার্ক। তাহলে বুঝতে পারলে তোমরা এই সেন্টেন্সটা স্ট্রাকচার কিভাবে হচ্ছে। আমি কাজটি করি না, আমি ফার্স্ট পারসন প্রোনাউন ডু নিয়ে এসছি, অক্সিলারি ভার্ব যেমন ডু ডাজ ডিড, এখানে ফার্স্ট পারসনের জন্যে হচ্ছে ডু হয়েছে, যদি এখানে থার্ড পারসন হতো তাহলে ডাজ হতো। এখানে যেহেতু ফার্স্ট পারসন ডু বসিয়েছি,
নেগেটিভের জন্যে নট বসিয়েছি, মেন ভার্ব ডু করেছি, আর দ্য ওয়াক কাজটির জন্য। এখানে একটা মনে রাখতে হবে যে যেহেতু নেগেটিভ করার সময় যদি এখানে সাবজেক্ট থার্ড পার্সন হয় তাহলে মেন ভার্বের সঙ্গে এস বা ইয়ের যোগ হবে না, তার জায়গায় ডাজ বসবে, এখানে ডাজ নট হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি। আমি কি কাজ করি, এরকমভাবে প্রশ্ন করা হয় না, তো বোঝার জন্য এটা তোমাদেরকে বলছি। এখানে ডু অক্সিলারি ভার্ব, আই আমি, ডু মেন ভার্ব, দ্য ওয়াক। তাহলে কি হচ্ছে, প্রথমে ইন্টারোগেটিভের জন্য প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট, তারপর আদার্স যদি কোনো কিছু সেন্টেন্সে থেকে থাকে। তাহলে বুঝতে পারলে নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় সাবজেক্ট বা কর্তা অনুযায়ী ডু বা ডাজ বসবে, এটা নিয়ে আসতে হচ্ছে। পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা কোনো দরকার ছিল না, যেমন আমি কাজ করি, আই ওয়ার্ক, এখানে কোনো অক্সিলারি ভার্বের দরকার ছিল না, মেন ভার্ব দিয়েই কাজটা চলে যাচ্ছিল, কিন্তু এখানে সেটা হচ্ছে না। আমি কাজটি করি না, সেই জন্যে আই ডু নট ডু দ্য ওয়ার্ক। আই ডু নট অক্সিলারি ভার্ব, নট নেগেটিভ করার জন্য ডু মেন ভার্ব, দ্য ওয়ার্ক কাজটি। সে তো প্রশ্ন করার জন্য একই ডু অক্সিলারি ভার্বকে ফার্স্টে বসাবো, তারপর সাবজেক্ট আমি, মেন ভার্ব বসাবো, করি ডু দ্য ওয়ার্ক। আমি কি কাজ করি, এখানে নেগেটিভ স্ট্রাকচার দেখে নাও। সাবজেক্ট প্লাস ডু বা ডাস বা নট, মেন ভার্ব, অবজেক্ট প্লাস আদার ওয়ার্ড। নেগেটিভে সাবজেক্টের যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ডাজ নট, নয়তো সব ক্ষেত্রে ডু নট বসবে। ইন্টারোগেটিভের ক্ষেত্রে প্রথমে অক্সিলারি ভার্ব ডু বা ডাসকে নিয়ে আসতে হবে, তারপরে সাবজেক্ট, তারপর মেন ভার্ব প্লাস অবজেক্ট প্লাস আদার ওয়ার্ড। এই সেন্টেন্সে দেখো, সোমা ভালো গান গায় না, নেগেটিভ সেন্টেন্স। সোমা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এর জন্য দাস, নেগেটিভ করার জন্য নট, গাওয়া সিং ওয়েল, সোমা ভালো গান গায় না। সোমা ডাজ নট সিং ওয়েল, এখানে সিংয়ের সঙ্গে যেহেতু ডাজ বসে গেছে, সিংয়ের সঙ্গে এস বা ইএস ফর্ম আর বসবে না। সোমা ভালো গান গায় না, সোমা ডাজ নট সিংস ওয়েল। ইন্টারোগেটিভ করার সময় যেমন সোমা কি ভালো গান গায়, ডাজ সোমা সিংস ওয়েল। এখানে দেখো ডু ভার্ব যেটা বলি, ডু ডাজ ডিড, এই অক্সিলারি ভার্বকে আগে নিয়ে এসছি, তারপর সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার সোমা, তারপর সিংস গান গাওয়া, ওয়েল ভালো। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, পজিটিভ সেন্টেন্স করার সময় থার্ড পার্সন সিঙ্গুলার করতে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করছিলাম, কিন্তু নেগেটিভ বা ইন্টারোগেটিভ করার সময় একবার দাস বসে গেলে ভার্বের সঙ্গে এস বা ইয়েস আর যোগ হবে না। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে প্রশ্নসূচক চিহ্ন অবশ্যই দিতে হবে। ডুকে আমরা কন্ট্রাক্টেড ফর্ম ডোন্ট, আর দাসকে
ডাজ নটকে ডাজেন্ট বলেও আমরা লিখতে পারি। পরের সেন্টেন্স দেখি নেগেটিভ। তারা প্রত্যহ এখানে আসে না। কি হবে? তারা, দে ডু নট কাম হিয়ার এভরিডে। তারা এখানে প্রত্যহ আসে না। ইন্টারোগেটিভে কি হবে? তারা কি প্রত্যহ এখানে আসে? ডু দে কাম হিয়ার এভরিডে? নেগেটিভ করার সময় দেখো, তারা প্রত্যহ এখানে আসে না, দে থার্ড পারসন প্লুরাল, অক্সিলারি ভার্ব হিসাবে নিয়ে এসে ডু বা ডাজের মধ্যে, এখানে যেহেতু থার্ড পারসন প্লুরাল সেই জন্য ডু, নেগেটিভ করার জন্য নট, আসা কাম, এর সঙ্গে আর এস বা ইয়েস যোগ হবে না। এখানে হিয়ার এভরিডে, প্রত্যহ বা প্রতিদিন। তারা কি প্রত্যহ এখানে আসে? ডু দে কাম হেয়ার এভরিডে। ডুকে অক্সিলারি ভার্বকে প্রশ্ন করতে গেলে অক্সিলারি ভার্বকে প্রথমে নিয়ে আসতে হবে, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট, তারপর আদার, যা অন্য কিছু সেন্টেন্সে থাকবে। পরের সেন্টেন্স দেখি, সে জোরে হাঁটে না। হাঁটে না, তার একটা, সে জোরে হাঁটে না তার একটা অভ্যাস। কি হচ্ছে? সে, হি, হি যে থার্ড পারসন সিঙ্গুলার, তার জন্যে অক্সিলারি ভার্ব হিসাবে ডাজ নিয়ে এসছি। নেগেটিভ জন্য নট, তারপর হচ্ছে ভার্ব ওয়াক, তারপর জোরে ফাস্ট। হি ডাজ নট ওয়াক ফাস্ট, সে জোরে হাঁটে না। ইন্টিগ্রেটিভ করার সময় কি করছি? ডাজকে সামনে নিয়ে আসছি, হি, তারপর সাবজেক্ট, ওয়াক ভার্ব ফাস্ট। ডাজ শি ওয়াক ফাস্ট, সে কি জোরে হাঁটে? পরের সেন্টেন্স দেখি, আমরা প্রতিদিন সকালে বাস ধরি না। কি হবে? উই ডু নট ক্যাচ দ্য বাস এভরি মর্নিং। ইন্টিগ্রেটিভ করার সময় কি হবে? আমরা কি প্রতিদিন সকালে বাস ধরি? প্রথমে অক্সিলারি ভার্বকে সামনে নিয়ে আসতে হবে, ডু উই ক্যাচ দ্য বাস এভরি মর্নিং। পরের সেন্টেন্স দেখি, বাবা বাজারে যান না। বাবা অবলিক ফাদার, যে কোনো একটা লিখতে পারো। বাবা যেহেতু থার্ড পারসন সেই জন্য দাস, নেগেটিভের জন্য নট, যাওয়া গো, আর কোথাও যাওয়া আসার আগে একটা প্রিপোজিশন টু বসে, তারপর মার্কেট। তাহলে কি হলো? বাবা অবলিক ফাদার ডাজ নট গো টু মার্কেট। বাবা বাজারে যান না। ইন্ট্রোগেটিভ ইন্ট্রোগেটিভ করার সময় কি হবে? ফার্স্টে অক্সিলারি ভার্ব ডাজ, তারপর সাবজেক্ট বাবা বা ফাদার, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট। ডাজ বা বাবা বা ফাদার গো টু মার্কেট, বাবা কি বাজারে যান? যে গ্রীষ্মের তাপের জন্য গায়েতে আগুন ধরে না। কি হবে? নেগেটিভ সেন্টেন্স। ও যে দ্য কার ডাজ নট ক্যাচ ফায়ার ফর সামার হিট। এখানে ডাজ নট এসছে, দ্য কার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার সেই জন্য ডাজ, নেগেটিভ জন্য নট। ইন্ট্রোগেটিভ বা গ্রীষ্মের তাপের জন্য গায়েতে আগুন ধরে যায়। ডাজ দ্য কার ক্যাচ ফায়ার ফর সামার হিট। প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব, তারপর অবজেক্ট, তারপরে একটা প্রিপোজিশন বসিয়েছি সামার হিট। পরের সেন্টেন্স দেখি নেগেটিভ, তুমি সকালে দৌড়াও না। ইউ ডু নট রান ইন দ্য মর্নিং। এখানে তুমি সাবজেক্ট সেকেন্ড পারসন, এই জন্য এখানে ডু অক্সিলারি ভার্বটা ডু হয়েছে, ডাজ হয়নি। নেগেটিভের জন্যে
নট হয়েছে দৌড়ানো, মেন ভার্ব রান। সকালে প্রিপোজিশন ইন বসিয়েছি, ইন দ্য মর্নিং। বুঝতে পারলে? তুমি সকালে দৌড়াও না, তুমি ইউ ডু নট রান ইন দ্য মর্নিং। ইন্ট্রোগেটিভ করার সময় তুমি কি সকালে দৌড়াও, তুমি হয়তো কাউকে জিজ্ঞেসও করছো, তখন কি হবে? ফার্স্টে তুমি, তুমি যেহেতু সেকেন্ড পার্সন প্রোনাউন, সেই জন্যে ডু হয়েছে, ডাজ হয়নি। ডাজ কখন হয়? থার্ড পার্সন সিঙ্গুলারের জন্যে ডাজ হয়। তো এখানে কি হয়েছে? ডু ইউ রান ইন দ্য মর্নিং, ডু ইউ রান ইন দ্য মর্নিং। এখানে ডু অক্সিলারি ভার্ব, তুমি, ইউ সাবজেক্ট, দৌড়ানো, রান মেন ভার্ব, ইন দ্য মর্নিং, ইন প্রিপোজিশন দ্য মর্নিং সকালে। পরের সেন্টেন্স দেখা যাক। নেগেটিভ, 0 ডিগ্রি সি তাপমাত্রায় জল জমে যায় না। ওয়াটার থার্ড পার্সন সিঙ্গুলার, এই জন্য ডাজ নট। ফ্রিজ হচ্ছে মেন ভার্ব, অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। অ্যাট হচ্ছে প্রিপোজিশন, তাহলে কি হয়েছে? ওয়াটার ডাজ নট ফ্রিজ অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। ইন্টোগেটিভ করার সময় জল কি 0 ডিগ্রি সেলসিয়াসে জমে? ডাজ ওয়াটার ফ্রিজ অ্যাট 0 ডিগ্রি সেলসিয়াস। বা এরাও হয়, জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফোটে, ওয়াটার বয়েলস অ্যাট 100 ডিগ্রি সেলসিয়াস। ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে আর বেশি লম্বা করলাম না। আমি কতগুলো সেন্টেন্স লিখে রেখেছি সেইগুলো দেখে নাও, এইগুলো আমি আর ব্যাখ্যা করছি না। আবার দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।